তোর আমার গল্প লিখেছেন আশু পর্ব ২। বিকেলের সূর্যটা যখন হেলে পড়েছে তখন রিধি হালকা গোলাপি রঙের একটা সাধারণ কুর্তি পরে তৈরি হয়ে ঘরে বসেছিল। আশির কি সারপ্রাইজ দিতে যাচ্ছে তা নিয়ে তার মন জুড়ে কৌতূহল আর একরাশ ধকধকানি। ঠিক বিকেল ৫টায় আশিরের বাইকের হর্ন শোনা গেল। রিধি ঘর থেকে বের হতে গিয়ে দেখল ড্রয়িং রুমে বড় ভাই তৌসির চৌধুরী তার বাবা বসে আছে। আশির সোজা ড্রয়িং রুমে গিয়ে দাঁড়ালো। আমি রিধিকে নিয়ে একটু বাইরে যাচ্ছি। আশিরের গলার স্বর বরাবরের মতোই স্পষ্ট ও দৃঢ়। তৌসির চৌধুরী গম্ভীর চোখে আশিরের দিকে তাকালেন। কোথায় যাচ্ছিস? আর কালকের ঘটনার পর এত সহজে কথা শেষ করার আগেই আশির শান্ত কিন্তু অটল গলায় বলল, কালকের ঘটনাটা সেখানেই শেষ হয়ে গেছে ভাইয়া। রিধি কোনো অন্যায় করেনি। ও শুধু নিজের একটা শখ পূরণ করতে চেয়েছিল। আর ওর সুরক্ষার দায়িত্ব আমাদের। ওকে নিয়ে চিন্তার কিছু নেই। তৌসির চৌধুরী আর বাড়ির কেউ কোনো কথা বলার সুযোগ পেলেন না। আশিরের এই একটা রূপ, সবাই তাকে ভয় পায়, কিন্তু তার নেওয়া সিদ্ধান্তের উপর কারো কথা বলার সাহস থাকে না, কারণ সেটা সর্বদা উত্তমই হয়েছে। তাই সবাই মেনেও নিয়েছে। বাইকের পাশে এসে আশির রিধির দিকে হেলমেটটা বাড়িয়ে দিল। রিধি চুপচাপ হেলমেটটা মাথায় পরে বাইকের পেছনে বসলো। তবে এবার আর চোখের জল বা ক্ষোভ নিয়ে নয়, বরং এক অদ্ভুত স্বস্তি নিয়ে। বাইকটা যখন রাজপথ চিরে ছুটছিল, রিধি খেয়াল করলো আশির কালকের মতো বেপরোয়া গতিতে বাইক চালাচ্ছে না, বরং বেশ দেখে শুনে সাবধানে ড্রাইভ করছে। মিনিট ২০ পর বাইকটা এসে থামলো একটা সুবিশাল আর দৃষ্টিনন্দন কালচারাল একাডেমি কমপ্লেক্সের সামনে। রিধি চোখ বড় বড় করে চারপাশে তাকালো। এখানে নাম। আশির হেলমেট খুলতে খুলতে বলল, রিধি বাইক থেকে নেমে আশিরের পেছনে পেছনে ভেতরে হেঁটে গেল। একাডেমি ভবনের ভেতরে একটি বিশাল ডান্স স্টুডিও, কাচের দেওয়াল, মাঠের কাঠের মেঝে আর চমৎকার মিউজিক সিস্টেম। স্টুডিওর মাঝখানে দাঁড়িয়েছিলেন দেশের অত্যন্ত পরিচিত ও গুণী এক নৃত্যশিল্পী। আশিরকে দেখেই তিনি হেসে এগিয়ে এলেন। এসো আশির, এই এই সেই মেয়ে যার কথা তুমি বলেছিলে। আশির রিধির দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, ও রিধি। তারপর রিধির দিকে ফিরে ধীর গলায় বলল, আজ থেকে প্রতি উইকেন্ডে তুই এখানে নাচ শিখবি। ম্যাম তোকে পার্সোনালি প্র্যাকটিস করাবে। এখানে কোনো কলেজের অগোছালো পরিবেশ বা বাইরের ঝামেলা নেই। সম্পূর্ণ সুরক্ষিত জায়গায় তুই তোর নাচ চালিয়ে যাবি। রিধি স্তব্ধ হয়ে গেল। সে কান ভুল শুনছে না তো? যে মানুষটার ভয়ে সে এতদিন নিজের ভালোবাসাকে লুকিয়ে রেখেছিল, সেই মানুষটাই আজ তার স্বপ্নের পথ এত সুন্দর সাজিয়ে দিল। রিধির চোখে আলো ছায়ার খেলা দেখে আশির এক পা এগিয়ে এলো, একদম নিচু গলায়। শুধু রিধি শুনতে পায় এমনভাবে বলল, লুকিয়ে চুরি করে স্টেজে ওঠার দিন শেষ। শালিক পাখি, চৌধুরী বাড়ির মেয়েরা লুকিয়ে কিছু করে না। যা করবে বুক ফুলিয়ে সেরা হয়ে করবে। রিধির বুকের ভেতরটা এক অনির্বচনীয় সুখে কেঁপে উঠল। সে চোখের কোণে জমা আনন্দের জল মুছে আশিরের দিকে তাকালো। কি হলো? ডাইনোসর বলে কি এখন থ্যাংক ইউ ও দিবি না? আশিরের ঠোঁটের কোণে সেই বিরল প্রাণ খোলা হাসি। রিধি হেসে ফেলে বলল, ডাইনোসরদের থ্যাংক ইউ বলতে হয় না মিস্টার ডাইনোসর। আশির এক ভ্রু তুলে হাসলো। তারপর পকেট থেকে একটা চকচকে ভ্যানিলা আইসক্রিমের কোণ বের করে রিধির দিকে বাড়িয়ে দিয়ে বলল, নে এখন এটা খেয়ে চল, তবে মাসে কিন্তু একটাই। রিধি আইসক্রিমটা হাতে নিয়ে ভাবল, কালকের গালের চড়ের দাগটা এখন আর বিন্দুমাত্র ব্যথা দিচ্ছে না, বরং আশিরের এই ভালোবাসার আশকারাটাই তার জীবনে সত্যি হয়ে রইল। পরদিন সকালে রিধির মনটা বেশ ফুরফুরে। ইন্টার সেকেন্ড ইয়ারের পড়ুয়া সে। ব্যাগপত্র গুছিয়ে সে তৈরি হয়ে নিচে নামলো। ড্রয়িং রুমে দাঁড়িয়ে আশির ঘড়ির দিকে তাকাচ্ছিল। রিধিকে দেখেই শান্ত গলায় বলল, দেরি হয়ে যাচ্ছে, চল। এরপর রিধি দৌড়ে গাড়িতে চেপে বসার পর জানালা দিয়ে বাইরে তাকিয়ে রইল। আশির ড্রাইভিং সিটে বসে হঠাৎ রিধির দিকে একটা নতুন নোট খাতা বাড়িয়ে দিয়ে বলল, পড়াশোনায় যেন কোনো ফাঁকি না পড়ে, ইন্টার পরীক্ষার সামনে। রিধি মুখ চেপে হেসে খাতাটা হাতে নিল।
বরাবরই রাগ ধমকের পর আশিরের অতি সূক্ষ্ম যত্নটাই মেয়েটাকে প্রতিনিয়ত ওর ভালোবাসায় ফেলতে বাধ্য করেছে। আশির হয়তো অজানা কখনো জানবে নাকি তাও সে জানে না, তবে রিধি খুব করে চায় আশির তাকে বুঝুক, জানুক সে কতটা চায় এই মানবকে। বিকেলের দিকে কলেজ শেষে রিধি যখন নামলো, দেখলো গেটের সামনে আগেই এসে দাঁড়িয়ে আছে আশিরের মামা মামির গাড়ি। সাথে এসেছে আশিরের মামাতো বোন তমা। তমা গাড়ি থেকে নেমে রিধিকে জড়িয়ে ধরে বলল, কি খবর রে ভাবুক মেয়ে, চল তোকে একবার বাসায় পৌঁছে দিই। রিধি চমকে বলে, আপু তুমি? চল। এবার গাড়িতে ওঠার পর তমা একগাল হেসে জানালো আসল খবরটা, তার বিয়ে ঠিক হয়েছে। এই নিয়ে পুরো গাড়িতে চলল আনন্দ আর হইচই। মামা মামি রিধিদের বাসায় গিয়ে সবাইকে বিয়ের দাওয়াতপত্র দিয়ে আশিরের খোঁজ করলেন। ড্রয়িং রুমে তুলি তখন রিধির কোলে বসে দুষ্টুমি করছিল। রিধি তুলির গাল টিপে দিয়ে ফিসফিস করে বলল, শোন তুলি, তমা আপুর বিয়েতে তোকে অনেকগুলো চকলেট দেব, কিন্তু তোর চাচু দেখলে কেড়ে নেবে, তোর দাঁতের পোকা হবে তো। তুলি চোখ বড় বড় করে রিধির দিকে তাকিয়ে বলল, তাহলে আমি আর তুমি দুজন মিলে লুকিয়ে খেয়ে ফেলবো, চাচ্চুকে বলবো না। তুলির এই পাকা কথায় রিধি আর তমা হেসে শেষ। এরপর রিধি বলল, আপু তোমার হবু বরটার একটা ছবি দেখাও, দুলাভাইকে একটু দেখি। তমা হেসে ফোন থেকে ছবি বের করে দেখালো। রিধি চমকে বলল, এত হ্যান্ডসাম বর পেয়ে যাচ্ছ আপু, ইউ আর সো লাকি। তমা একটু থেমে বলে, তোর কপালে এর থেকেও সুন্দর বর জুটবে রে রিধি, দোয়া করে সুখী হতোরা। রিধি আশ্চর্য হয়ে বলে, কি আমার বরটা তুমি দেখেছ, এখনই দোয়া দিচ্ছ যে? তমা একগাল হেসে বলে, হবে তো। আমি জানি আমি মিষ্টি বোনটার লাইফে একটা সুইট কেয়ারিং ম্যান আসবে। রিধি বলে, আপু আমার কপালে বিয়ে হতে অনেক দেরি, তোমার বেবি এসে আমার বিয়েতে নাচবে। তমা হাসতে হাসতে বলে, হয়েছে হয়েছে, অনেক দূর চলে গিয়েছিস, ওদের মেয়েলি কথা চলতেই থাকে। এরই মাঝে রিধি রুমে গরম গরম 3 কাপ চা নিয়ে এসে বসে রুমি ভাবি, তৌসি চৌধুরীর বউ। তাদের অ্যারেঞ্জ ম্যারেজ হলেও তৌসিরকে এক দেখায় পছন্দ করেন তিনি। তারপর লজ্জাকে টাটা বলে নিজের মাকে সবটা জানিয়ে বিয়ের কথা পাকা করেন। রুমি এসে বলে, ননদিনীরা এক এক করে বিদায় নিচ্ছ যে, এত কষ্ট কই লুকাবো? তমা রসিকতা সুরে বলে, আমি তো শুনেছি ভাবিরা প্রচণ্ড খুশি হয় ননদের বিয়েতে, তুমি অসহায়ের মতো মুখ করে কেন ভাবি? রুমি হাঁক ছেড়ে বলে, খুশি আমিও হব যখন দেখব আমার ননদিনীরা একজন দায়িত্ববান মনের মতো সঙ্গী পেয়েছে। রিধি বলে, ভাবি তোমারটার মতো না হলে হলো, এত মেজাজে ভালোবাসা কখন দেখায় তোমাকে, রাতে নাকি? রিধির কথায় রুমি লজ্জা পেয়ে বলে, তবে রে পাগলি মেয়ে, আজকে তোকে ছাড়ছে না, বলেই রিধির দিকে তেড়ে গেলেন। রিধি রুম থেকে বেরিয়ে বলে, এটা অন্যায় ভাবি, আমাকে মারতে পারো না, আমি সত্যি বলেছি কিন্তু। রিধির কাণ্ডে তমা আর রুমি হাসতে থাকে। তমা মনে মনে বলে, তোর এই বোকামিগুলোকেও এত সূক্ষ্মভাবে ভালোবাসে, তুই সত্যিই লাকি রে রিধি। রাত তখন প্রায় 9টা। তমার পরিবার বিদায় নেওয়ার আগে তমা আশিরের রুমের দিকে গেল। আশির তখন নিজের স্টাডি টেবিলে মেডিকেল ফাইল নিয়ে ব্যস্ত ছিল। তমা দরজার পাশে দাঁড়িয়ে মৃদু গলায় বলল, আশির ভাইয়া আসবো? আশির মুখ তুলে তাকালো, হ্যাঁ তমা এসো। তমা ভেতরে এসে বিয়ের কার্ডটা টেবিলে রেখে বেশ খানিকটা আপেক্ষের সুরে বলল, আমি জানি আপনি সচরাচর কোনো অনুষ্ঠান বা দাওয়াতে যান না ভাইয়া, সবসময় নিজের ডিউটি আর গম্ভীর জগৎ নিয়ে থাকেন, তারপরও আমার বিয়ের দিন অন্তত আসবেন। একসময় আমার অনুভূতিগুলো বুঝতে পেরেও আপনি যেভাবে সুন্দর করে আমার ভালোবাসা ফিরিয়ে দিয়েছিলেন, তার জন্য কোনো রাগ নেই। অন্তত আমার বিশেষ দিন তাই উপস্থিত থেকে আমাকে আশীর্বাদ করবেন। ঠিক সেই মুহূর্তেই করিডোর দিয়ে যাওয়ার সময় কথাগুলো রিধির কানে গেল। রিধির পায়ের ছাপ সেখানেই থমকে গেল। আশির আর তমার অতীত কথোপকথন শুনে তার বুকের ভেতরে অদ্ভুত একটা দোলাচল তৈরি হলো। কৌতূহল সামলাতে না পেরে রিধি ঘরের দরজার পাশে ঝুলে থাকা ভারী পর্দাটার আড়ালে ঘাপটি মেরে দাঁড়িয়ে রইল। আশির এক মুহূর্ত তমার দিকে তাকিয়ে রইল, কিন্তু দরজার পর্দাটার মৃদু নড়াচড়া আর সেখানে থেকে উকি দেওয়া রিধির ওড়নার অংশটা আশিরের তীক্ষ্ণ নজর এড়াতে পারল না। আশির বুঝে গেল পর্দাটার আড়ালে কে লুকিয়ে আছে, তবে আশির তমার সামনে কথাটা আর বাড়ালো না।
তমাকে আশ্বস্ত করে শান্ত গলায় বলল, আমি আসবো তমা, তুমি নিশ্চিন্তে প্রস্তুতি নাও। তমা একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে ধন্যবাদ জানিয়ে রুম থেকে বের হয়ে গেল। তমা চলে যেতেই আশির চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। তার ধীর অথচ ভারী পায়ের শব্দ এগিয়ে এলো দরজার দিকে। পর্দার আড়ালে দাঁড়িয়ে থাকা হৃদির হৃদস্পন্দন তখন যেন শতগুণ বেড়ে গেছে। ধরা পড়ে যাওয়ার ভয়ে সে চোখ বন্ধ করে নিজেকে দেওয়ালের সাথে মিশিয়ে রাখার চেষ্টা করলো। হঠাৎ করে পর্দাটা একটানে পাশে সরে গেল। সামনে দাঁড়িয়ে আশিস চৌধুরী, চিবুক শক্ত, কিন্তু চোখের কোণে সেই পরিচিত গম্ভীর আর রহস্যময় চাহনি। আশির রিধির একদম সামনাসামনি এসে দাঁড়ালো। রিধির দিকে সামান্য ঝুঁকে নিচু গভীর গলায় বলল, পর্দার আড়ালে গোয়েন্দাগিরি করা হচ্ছে? অন্যের ব্যক্তিগত কথা চোরের মতো শোনার অভ্যাস কবে থেকে হলো শালিক পাখি?